প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা জানো যে 2019 সালের শেষ দিক থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 17 মাস 18 মাস করোনা ভাইরাস সারা বিশ্ব তোলপাড় হয়েছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির নির্দেশে আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান শুরু করেছিলাম। তো মাঝে কিছুদিন আমরা ভালো ছিলাম, পুনরায় শুরু হয়েছে এই করোনা ভাইরাসের অন্য একটি ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট। সেই কারণে পুনরায় আমরা পাঠদান কর্মসূচি চালু করেছি অনলাইনের মাধ্যমে। আজ রূপসা কলেজ খুলনা অনলাইনের মাধ্যমে পাঠদান, ডিগ্রি প্রথম বর্ষ। পাঠদানের বিষয় ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায় বলতে কি বোঝো, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, কর্মের স্বাধীনতা, উপযোগ সৃষ্টি, পুঁজির সংস্থান। আমি শ্যামল কুমার দাস, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, তারিখ 29/1/2022 খ্রিস্টাব্দ। তো ইতিমধ্যে তোমরা অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে, পাঠদান শুরু হয়েছে। আমরা রূপসা কলেজও শুরু করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বোর্ড, আমাদের যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের নির্দেশে আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করেছি। তো শুভ সকাল। আমরা প্রথমেই আলোচনা করব ব্যবসায়ের মৌলিক ধারণা। তোমরা জানো মানুষের অভাব অসীম। এই অসীম অভাব পূরণের যে প্রচেষ্টা মানুষ একা পারে না, তখন অন্যের সাহায্য নিতে হয়। আর এই অন্যের সাহায্যই নেওয়ার জন্য আমাদের বা এই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে আমরা আমাদের অভাব পূরণ করতে পারি না। প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন ও জোগাড় করা আমাদের একার পক্ষে সম্ভব হয় না। সেই কারণে আমাদের অন্যের সাহায্য বা সহযোগিতা গ্রহণ করতে হয়। সুতরাং মানুষকে এই অভাব পূরণের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। এই কারণে লেনদেনের প্রয়োজন দেখা দেয়। এই লেনদেন হতে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে বা ঘটেছে। ইংরেজি বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হলো বিন বিজি
অর্থাৎ ব্যস্ত থাকা। কিন্তু তোমাদের মনে করতে হবে যে কোনো কাজে ব্যস্ত থাকলে সেটি ব্যবসায় হবে না। ব্যবসায় হতে গেলে তোমাদেরকে মুনাফা অর্জনের কাজে ব্যস্ত থাকতে হবে। আমরা যদি বলি এইভাবে মুনাফা অর্জনের জন্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত যে কার্যাবলী সংগঠিত হয় আমরা তাকে ব্যবসায় বলি। এই কার্যাবলীগুলি কি? যেমন পরিবহন, গুদামজাতকরণ, তারপরে পণ্য পৌঁছিয়ে দেওয়া, বীমা, এই সমস্ত যে কার্যাবলী সাধিত হয় এই কার্যাবলী ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা যদি ব্যবসায়কে আরেকটু অন্যভাবে বলি তাহলে এভাবে বলতে পারি, মুনাফা অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পণ্য সামগ্রী বা সেবা কর্মের উৎপাদন, বন্টন ও এদের সহায়ক কার্যাবলী যেমন বীমা, গুদামজাতকরণ, পরিবহন ও বিজ্ঞাপনের সমষ্টিকেই আমরা ব্যবসায় বলি। বিভিন্ন ব্যবস্থাপনাবিদ এবং ব্যবস্থাপনা বিভাগে দার্শনিক ব্যবসা সম্পর্কে বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। যেমন আমরা এ সম্পর্কে বি.ও. হুইলার এর মতে বলতে পারি, বিজনেস ইজ অ্যান ইনস্টিটিউশন organized and operated to provide goods and services to the society order the incentive of gain. অর্থাৎ সমাজে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে সংগঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে ব্যবসা বলে। এই সম্পর্কে আরেকজন ব্যবস্থাপনাবিদ এবং দার্শনিক R.W.
ডেভসন বলেছেন, বিজনেস ইনক্লুডস দোজ হিউম্যান অ্যাক্টিভিটিস রিলেটিং of production and distribution of goods, services and ideas with a view to earn profit. এই ইংরেজি শব্দটির বাংলা এইরকম ভাবে বলা হয়েছে যে ব্যবসায় হলো মানুষের সে সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও মতাদর্শের উৎপাদন ও বন্টনের সাথে জড়িত। তাহলে তোমরা ইতিমধ্যেই ব্যবসায়ের মৌলিক ধারণা এবং ব্যবসায় বলতে কি বোঝে এটা আমরা আলোচনা করলাম। দুইজন দার্শনিকের সংজ্ঞা প্রদান করলাম। পরিশেষে আমরা বলতে পারি, একটু ক্লিয়ারলি আরো সুন্দরভাবে তোমরা বোঝো, পরিশেষে আমরা বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত যে কাজগুলি সংগঠিত হয়, যেমন বীমা, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক এবং বিজ্ঞাপনের যে সমষ্টিগত রূপ, তাকেই আমরা বলবো হচ্ছে ব্যবসা। আমার মনে হয় তোমরা যারা এই পাঠদান শুনছো মনোযোগ সহকারে, ব্যবসা বলতে কি বোঝা আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। তো আমরা এবার যেতে চাই, প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। এক একটা বৈশিষ্ট্যের পরে এক একটা জিনিস নির্ভর করে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। সেখানে আমরা দেখেছি ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলি আছে তার প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে মুনাফা অর্জনটা কি? আমরা ব্যবসা করি বা যে প্রতিষ্ঠান ব্যবসা করে তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে মুনাফা অর্জন। কারণ মূলধন খাটিয়ে যদি মুনাফা অর্জন করা না যায় তাহলে ওই ব্যবসা আর ডেভেলপ করার, উন্নয়ন করার কোনো সুযোগ থাকে না। সেখানে একজন ব্যবসায়ী বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ভিতর মুনাফা অর্জনের উদ্দেশ্য বৈশিষ্ট্যটি অন্যতম। দ্বিতীয়, ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসা করতে গেলে
ঝুঁকি এবং অনিশ্চয়তা এটা মাথায় নিয়ে ব্যবসা শুরু করতে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তা যদি না থাকে তাহলে কোনো ব্যবসা হয় না। এই ঝুঁকিটা কি? প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন ঝড়, বর্ষা, রৌদ্র, খরা ইত্যাদি। যখন ব্যবসা শুরু করা হয় তখন মানুষ বুঝে উঠতে পারে না যে কখন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ যদি শুরু হয়, এখানে তো কারো কিছু করার থাকে না। সেই কারণে ব্যবসা ঝুঁকি ও অনিশ্চয়তা মাথায় নিয়ে আমাদেরকে করতে হবে। 3 নম্বরে আছে গতে লেনদেনের পৌনঃপুনিকতা। আমরা দেখি একটি জিনিস উৎপাদিত, আমরা ধানের কথা বলতে পারি, পাটের কথা বলতে পারি, ডাউলের কথা বলতে পারি, যেটা আমাদের নিত্য প্রয়োজন। ধান উৎপাদন করলো চাষিরা, সেই ধান এক সময় কৃষকের ঘরে উঠলো, কৃষক আবার ওই ধান বিক্রি করলো। আমাদের যারা পাইকারি ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী আছে, তারা ওই ধান ক্রয় করে তা থেকে চাউল প্রক্রিয়ার মাধ্যমে চাউল তৈরি করা হয়। সেই চাউল আমরা এই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাহলে চাষি বিক্রি করলো এক ব্যবসায়ীর কাছে, সে আবার প্রক্রিয়ার মাধ্যমে চাউল উৎপাদন করলো এবং সেই চাউল আবার দেশের চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। এখানে যে হাত পরিবর্তন হলো, লেনদেনের যে পরিবর্তন হলো, লেনদেন তৈরি হলো, এইটাকে আমরা মনে করি লেনদেনের পৌনঃপুনিকতা। ঘতে আমরা দেখছি যে আইনগত বৈধতা। আমরা বিভিন্ন রকমের ব্যবসায় করে থাকি বা আমাদের দেশে প্রচলন আছে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কারবার ব্যবসা, এই যে ব্যবসায়গুলি, এখানে দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় থেকে এই ব্যবসায়ীদেরকে ব্যবসা করার জন্য কাগজ দেওয়া হয়, দলিল দেওয়া হয়। সেখানে উল্লেখ করা থাকে যে ব্যবসায় সে করুক তার আইনগত বৈধতা থাকতে হবে। আমরা মনে করি এক মালিকানা ব্যবসায়ের যদি একটি উদাহরণ দিই, যে একটি মুদি দোকান আমাদের স্থানীয় চেয়ারম্যানদের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে, তাহলে চেয়ারম্যানও কিন্তু
আমাদের সরকারের একটি পার্ট, একটি অংশ। ওখানে ট্রেড লাইসেন্স দেওয়া হলো মুদি দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারবে। এখন যদি ওই ব্যবসায়ী কোনো কারণে গাঁজার সাথে সম্পৃক্ততা থাকে, হেরোইনের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে ওইটা আইনগত বৈধ ব্যবসা হবে না। প্রশাসনের লোকজন তাকে যে কোনো সময় এই অবৈধ ব্যবসার কারণে গ্রেপ্তার করতে পারে, আইনগত ব্যবস্থা নিতে পারে। সুতরাং ব্যবসা করতে গেলে আইনগত বৈধতা থাকতে হবে। 5 নম্বর পয়েন্টে আছে কর্মের স্বাধীনতা। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ করি, তাদেরকে আমরা বুঝিয়ে দিই যে তোমার এই এই কাজ, সাস অ্যান্ড সাস, এই কাজগুলি তোমার করতে হবে। কিন্তু সেখানে যদি তার পেছনে আরেকজন কর্মচারীকে লাগিয়ে দেওয়া হয়, তার যদি স্বাধীনতা কর্ম করা হয়, কাজের যে উৎসাহ প্রদান করা, তার পরিবর্তে যদি তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, কাজে ব্যাঘাত ঘটানো হয়, তাহলে কর্মের স্বাধীনতা থাকে না। সেক্ষেত্রে তাকে আর ওই কাজ করার জন্য মোটিভেশন করতে হবে, প্রেরণা দিতে হবে। প্রেরণা দিলে দেখা যাবে যে ওই কর্মচারী, ওই শ্রমিক তার কর্মের স্বাধীনতা ভোগ করতে পারবে এবং কাজটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারবে। পরবর্তীতে আমরা দেখি চ নাম্বারে আছে উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি তার মানে হচ্ছে চাহিদা বৃদ্ধি করা। গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করবে যে আমরা ওই পণ্যটি পছন্দ করব কিনা, ক্রয় করব কিনা। এই জন্যই দোকানদারের, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সবসময় গ্রাহকের প্রতি, তাদের চাহিদার প্রতি একটু যদি খেয়াল রাখা হয়, নজর রাখা হয়, তাদের মতামতকে একটু প্রাধান্য দেওয়া হয়, তাহলে উপযোগ সৃষ্টি এবং ওই পণ্যটি আরো অধিক হারে বিক্রয় করা যায়। সুতরাং একজন ব্যবসায়ী বা একজন বিক্রয় কর্মী গ্রাহকদের চাহিদার প্রতি মনোযোগ হলে, প্রাধান্য দিলে ওই পণ্যের উপযোগ বেশি করে সৃষ্টি হয়। এরপরে আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে পুঁজির সংস্থান। পুঁজির সংস্থান বলতে আমরা বুঝি একটি ব্যবসায় প্রথমেই মূলধন বিনিয়োগ করা হয়। ওই মূলধন অনেক সময় বাকি পড়ে, সেই বাকি টাকাটা আর ওঠে না, তখন পুঁজির প্রয়োজন হয় নতুন করে, বা প্রতিষ্ঠানকে আরো বৃদ্ধি করার জন্য, প্রতিষ্ঠানের আরো ব্যাপকতা তৈরি করার জন্য অনেক সময় নতুন করে পুঁজির প্রয়োজন হয়।
যারা ওই প্রতিষ্ঠানের মালিক, যারা ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, তারাই ব্যাংকের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন করে ওই পুঁজির সংস্থান করে, জোগাড় করে। এটাই হলো পুঁজির সংস্থান। আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করতে পারি, সেবার মনোভাব। তাহলে আরেকটি বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, সেবার মনোভাব। সেবার মনোভাবটা কি? শুধু ব্যবসায়ে মুনাফা অর্জন করলে হবে, এখানে গ্রাহকদেরকে, কাস্টমারদেরকে কিভাবে বেশি করে সেবা দেওয়া যায় সেই চিন্তা ভাবনাও একজন ব্যবসায়ী করতে হবে। শুধু যে বেশি বেশি করে আমরা মুনাফা অর্জন করব, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বেশি দিন টিকবে না, ব্যবসায়ের শ্রীবৃদ্ধি হবে না। এই জন্য সবসময় আরেকটি চিন্তা করতে হবে, এবং ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলীর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে গ্রাহকদেরকে সেবা দেওয়ার মনোভাব ওই প্রতিষ্ঠানের মালিকের এবং বিক্রয় কর্মী কর্মচারীদের ভেতরে থাকতে হবে, যাতে করে আমাদের দেশের জনগণ যারা এই ব্যবসায় ক্ষেত্রে আসবে বা আমাদের পণ্য সামগ্রী ক্রয় করবে, সেখানে আমরা সেবার মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এতে আমাদের ব্যবসায়েরও উন্নতি হবে এবং এটা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা যে আলোচনাগুলি করলাম, আজ পাঠদানের বিষয় ছিল ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায় বলতে কি বোঝো, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যারা শুনছো এবং দেখছো, তারা একটু বাসায় গিয়ে বা বাড়ি গিয়ে যখন বইটি খুলে দেখবে, তখন আরো সুন্দর করে তোমার মনের ভিতর গেঁথে যাবে। এবং আমার মনে হয় এই করোনা ভাইরাসের কারণে তোমাদের আমরা সামনাসামনি পাচ্ছি না, আমাদের আইনগত বিধিনিষেধ আছে। আমরা যাতে আগামী দিনগুলোতে এই করোনা ভাইরাসকে অতিক্রম করে সুন্দর সুখী জীবন গড়তে পারি, সুস্থভাবে থাকতে পারি, এই প্রত্যাশা কামনা করে তোমাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকো। শুভ সকাল, ধন্যবাদ।